সার্বিক বিশ্লেষণ জানবো আমরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তার কাছ থেকে আমরা এবারের বাজেটের যে বিশ্লেষণ সেটি জানতে চাই। জনাব সালেউদ্দিন, আপনাকে আমাদের এই সন্ধ্যার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় আসলে দার্শনিক দিক থেকে বাজেটে কতটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন সেটি আপনি নিজেই বলবেন, কিন্তু এখনকার সংকট সমাধানে এই বাজেট আসলে কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এখন যে সময়টা বাংলাদেশের একটা কতগুলো চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জগুলো কিন্তু অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। সাধারণত এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিশেষ চ্যালেঞ্জ। এর আগে কিন্তু বাংলাদেশ এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাই। প্রথমত মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, এবং এটা নানা রকম আপনার ইম্প্যাক্ট প্রভাব আছে। দ্বিতীয়ত আপনার এই ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জ টাকার অবমূল্যায়ন হচ্ছে, এটার ইমপ্লিকেশন আছে বিজনেস কস্ট, আমাদের বাইরের ব্যবসার সাথে যোগাযোগ, তারপর এগুলো নিয়ে। থার্ড হলো এনার্জি, জ্বালানি খাতে আপনার কোনো পলিসি নেই। মাঝে মাঝে টাকা কিছু জ্বালানির মূল্য বাড়িয়ে এটা চেষ্টা করছে, যাতে প্রবলেম সলভ হবে না। এবং জ্বালানি একটা মেজর ইস্যু হলো জ্বালানি, যে আমাদের সেগুলো আছে, জ্বালানি দিয়ে আমাদের সেগুলো বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলো, এবং বিদ্যুৎ বেসিক্যালি পেট্রোল এবং সেগুলো আনতে হলে সে টাকাও নাই। তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমি বলবো এই তিনটা চ্যালেঞ্জে আমি কিন্তু খুব বেশি দিক নির্দেশনা দেখিনি। কিছু কিছু আছে, কিন্তু এই বিশেষ সময়ে আমি বলবো যে এটা যে খুব ব্যবসা বান্ধব, সুখীর কথা বলেছেন, জনমানবের ব্যাপারে শক্ত কঠিন কোনো আমি অ্যাকশন দেখিনি। যেমন আমি একটা বলি উদাহরণ, ব্যাংক ডেফিসিট একটা বিরাট, 2,65,000, 1,37,000 টাকা ব্যাংক থেকে নিয়ে নেবে। ব্যাংক নিলে তো প্রাইভেট সেক্টর কি করবে, তাদের ব্যবসা বাণিজ্য কিভাবে করবে? তারপরে সংকোচনমূলক মুদ্রানীতি করেছেন। ব্যবসা না বাড়লে, যদি না বাড়ে, কর্মসংস্থান কিভাবে হবে? এবং ব্যবসা ভালো না করলে জাতীয় রাজস্ব বোর্ড কর কিভাবে আদায় করবে? ইনকাম ট্যাক্স বলেন, কর্পোরেট ট্যাক্স বলেন, ভ্যাট বলেন। ভ্যাট যদি কর্মসংস্থান না হয়, জনগণের কিভাবে ভ্যাট দেবে, বা অন্যরা ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট কিভাবে দেবে? অথচ সে এনবিআর টার্গেট সেটা অ্যাচিভ করবে, হবে না। ডক্টর সালেউদ্দিন, একটি বিষয় আপনাকে একটু আমি গুরুত্বের সাথে দেখতে চাই। আপনি কি কর কাঠামোতে কোনো বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? করমুক্ত আয়সীমা বাড়েনি, কিন্তু ধনীদের উপর এক ধরনের বাড়তি কর আরোপ করা হয়েছে। এটি যেমন দেখছি আমরা, আবগারি শুল্ক বসানো হয়েছে ব্যাংকের হিসেবে, এটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বেশি থাকলে, সেটিও কিন্তু অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন। আরেকটি বিষয় আপনাকে আমি যুক্ত করে দিতে চাই, কর অব্যাহতি কমিয়ে এনে আসলে কর জিডিপি অনুপাত বাড়ানো উচিত, এমন একটি দর্শনের কথাও কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। এখন আপনি ঠিক শব্দ হচ্ছে, আমি বুঝতে পারছি না আপনার কথাগুলো। প্রথমত যে মূল্যস্ফীতির জন্য একটা জিনিস করেছে, অত্যাবশ্যকীয় জিনিসপত্র ইম্পোর্ট করবে, সেটা শুল্ক কমিয়েছে, কিন্তু এটা স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি তেমন কমে 6.5% মূল্যস্ফীতি নিয়ে আসা এই এক বছরে সম্ভব না মোটেও। অতএব সাপ্লাই সেটা বাড়াতে হলে আপনার সাপ্লাই বাড়াতে ক্ষুদ্র মাঝারি শিল্প এগুলো প্রমোট করতে হবে, আর বাজারটা মনিটর করতে হবে। বাজারে থাকলেও আপনার মানে পণ্য থাকলেও বাজারে আসে না। আর দ্বিতীয়ত আপনার যদি ইনভেস্টমেন্ট না বাড়ে, যে বিনিয়োগ যদি না বাড়ে, বিনিয়োগ বাড়াবার কথা বলেছে, বিনিয়োগ কি করে বাড়বে? ব্যবসার যে অবস্থা এখন, প্লাস সরকারের যে বিভিন্ন রুল, কর্পোরেট ট্যাক্স হয়তো কমাবে, কিন্তু ওদিকে আবার ক্যাপিটাল ট্যাক্স দিচ্ছেন ইসেতে, আবার অন্য অন্য ট্যাক্সগুলো বাড়বে, কর। এবং ব্যবসা বান্ধব করার জন্য দেশে যে অবস্থা, বিদেশি এফডিআই আসবে বলে আমার খুব সন্দেহ হয়। এফডিআই না আসলে আমাদের ফরেন রিজার্ভও বাড়বে না, আর এইদিকে তো আবার হুন্ডি এবং মুদ্রা পাচারের ফলে আবার ইস্যু আসছে না, কি জানি প্রবাসী আসে, আবার রিসেন্টলি রপ্তানিও কমে গেছে। ডক্টর সালেউদ্দিন, আমি যে প্রশ্নটি করছিলাম এটা আমি আরেকবার আপনাকে করতে চাই। আপনি কি মনে করেন যে কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর অব্যাহতি কমিয়ে আনার যে প্রবণতা সেটি কমানো উচিত, সেটি অর্থমন্ত্রী বলেছেন, এটি কি কাজে আসবে? কিছুই এখানে বলা হয় নাই যে ব্যাংকে কিছু কিছু অ্যাকশন নেব ব্যাংকিং সেক্টরে, সেটাও নাই। তা আপনি কি করে আশা করেন যে যাই টার্গেট আছে রাজস্ব আদায় এবং ব্যয়, আর ব্যয়ের ব্যাপারে আমি এডিপি 2,65,000 টাকা একটা পরিকল্পনা করেছেন বার্ষিক। এতগুলো প্রজেক্ট নেওয়ার কি দরকার? প্রায় 1200-এর বেশি প্রজেক্ট আপনি নেবেন অত্যাবশ্যকীয় কিছু ভৌত অবকাঠামো, এনার্জি সেক্টর, আইটি সেক্টরে। বাকি কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নাই এখন। সেইখানে অর্ধেক করে দিলে তো আপনার সে ডেফিসিটও কমে যায়।
বেশি কমলে তার ব্যাংক থেকে ঋণ নেওয়ার দরকার না, বা বিদেশ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। অতএব এই জিনিসগুলো আরেকটু কঠিন একটা ইসে নিয়ে এবং শক্ত হাতে এগুলো যদি করতেন, তো বাজেটটা আমরা বলতে আমাদের সুখী এবং কি বিনির্মাণ এবং ব্যবসা বান্ধব হতো। কিন্তু আমার মনে হয় এইগুলো অ্যাবসেন্সে এটা গতানুগতিক বাজেট হয়েছে, রুটিন বিশেষ সময়ের জন্য এটা বিশেষ বাজেট, যেটা সবাই আশা করেছিল। এটা এখন কিন্তু এটা মাননীয় অর্থমন্ত্রী এটা করতে পারতেন। এই সরকারের প্রথম বর্ষ কিছু অপ্রিয়, কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার এটা ছিল, স্কোপ ছিল। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। একটি প্রশ্ন করতে চাই যে কালো টাকা সাদা করার সুযোগ আবারও ফিরিয়ে আনা হয়েছে। 15% জরিমানা দিয়ে বিনা প্রশ্নে বিনিয়োগ করা যাবে এবং এলাকা ভিত্তিক এক এক ধরনের হার সমন্বয় করা হবে, তেমন কথাও কিন্তু অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন। এই সুযোগটি এর আগের অর্থমন্ত্রী বলেছিলেন যে তিনি খুব একটা কাজে লাগাতে পারেননি, তিনি সংসদেই বলেছিলেন। এই অর্থমন্ত্রী কি পারবেন বলে আপনি মনে করেন? এইটা তো কালো টাকা সাদা করা যে নিশ্চয়ই সেটা যুদ্ধ আবার করার জন্য যেটা আপনি বলছেন 15% ট্যাক্স দিয়ে, আচ্ছা যেখানে সর্বোচ্চ আয়ের উপরে আয়কর 30% দেবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল একটা আয়ের উপরে, সেখানে কালো টাকা করার জন্য 15% দিচ্ছেন কেন? এইখানে দরকার হলে 30-40% করেন, তবে হয়তো কালো টাকার উপর কিছুটা ইসে হবে, শাস্তি স্বরূপ বিধান হবে। এটাতে আমার মনে হয় এটা করা ঠিক হচ্ছে না। কালো টাকা সাদা হয়ও না, তার মধ্যে আমার দিচ্ছেন, এটা কিন্তু যারা ট্যাক্স দেয় তাদের কিন্তু অবিচার করা হচ্ছে। অতএব কালো টাকা দেওয়ার করলে আমার মনে হয় মিনিমাম 30% করতে হবে সর্বোচ্চ আয়করের যে রেট আছে, অথবা 40% করতে হবে।